সামনেই আরআরবি এনটিপিসির পরীক্ষা, এখন কোনটা ছেড়ে কোনটা পড়বো বুঝতে পারছি না, তাই তো? তাহলে আজকে তোমাদের মুশকিল আসন করতে আমি নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি শেষ 30 দিনের স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজিতে আমরা জানবো পার মেথডের কথা, যেটা আগে তোমরা কখনো শোনোনি। তো এই মেথডের মাধ্যমে তোমাদের নাইয়া কিভাবে পার লাগানো যায় তারই ডিসকাশন আজকে আমরা করব। আর এমনকি আজকে আমরা ডিসকাস করব তোমরাই শেষ 30 দিন কতক্ষণ ধরে পড়বে, দিনে কোন বিষয়ে কত ঘন্টা দিতে হবে, কোথা থেকে পড়তে হবে, কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করলে এনাফ হবে, এই সব কিছু নিয়ে আজকে ডিসকাশন হবে। তো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রিয়া ম্যাম নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও, যেখানে আরআরবি এনটিপিসি 2025 স্টুডেন্টরা কিভাবে ক্লিয়ার করবে সেই নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। তো যারা একদম নতুন স্টুডেন্ট আছো তাদেরকে তো বলবো বেসিকটা, তারপরে বলবো শেষ 30 দিনের স্ট্র্যাটেজি। তো তাড়াতাড়ি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক আর কমেন্ট শেয়ার করে দাও। তো প্রথমেই আসি, যারা নতুন স্টুডেন্ট আছো তাদের জন্য একটু বেসিকটা বলে দিই। আমাদের এনটিপিসি সিবিটি 1 10+2 লেভেলের, এটা গ্র্যাজুয়েশন লেভেল দুটোতেই পরীক্ষা হচ্ছে। এখানে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা প্রিলিমসটা হবে সেখানে আমাদের কি দেখা যাচ্ছে, এই 3টে সাবজেক্ট থাকছে। কি কি? ম্যাথমেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস। 30 30 আর 40টা কোশ্চেন হবে। মার্কসও সেম হবে, 100 নাম্বারের কোশ্চেন, 100 হচ্ছে মার্কস। টাইম থাকবে 90 মিনিটস। এটা হচ্ছে বেসিক। যারা এখনো বেসিক নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি ওখানে তোমাদের রিপ্লাই করে দেবো। এবার আসি যে পার মেথডটা কি, পার মেথড সম্পর্কে আজকে তোমাদের সাথে শেয়ার করব। পার, PAR, পার এর ফুল ফর্ম কি? P ফর প্র্যাকটিস, A ফর অ্যানালিসিস এন্ড R ফর রিভিশন। এই মেথডটা শেষ 30 দিনে বলতে পারো তোমাদের অস্ত্র। এই অস্ত্রটা যদি তোমাদের হাতে থাকে তাহলে তোমরা এই যুদ্ধে জয় পাবেই। তো কিভাবে পাবে সেটা এক এক করে দেখা যাক। প্রথমেই আমি আসছি প্র্যাকটিসের কথায়। প্র্যাকটিসের জন্য তোমরা প্রত্যেক দিন মিনিমাম বলছি 8 ঘন্টা করে টাইম দিতেই হবে। এটা কিন্তু তোমাদের টাইম বার করতে হবে প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিসে আমি যদি সাবজেক্ট ওয়াইজ বলি কি কি আছে, রিজনিং এ আমি 2 ঘন্টা রেখেছি, কারণ রিজনিং কম বেশি সব স্টুডেন্টরাই মোটামুটি করতে পারো, খুব বেশি সময় লাগে না। রিজনিং তাই আমি 2 ঘন্টা রাখলাম। ম্যাথ আর জিকে তে আমি সমান সমান টাইম ভাগ করে দিয়েছি, 3 ঘন্টা 3 ঘন্টা করে। এবার কোন স্টুডেন্টের যদি ম্যাথ স্ট্রং হয় তাহলে ম্যাথে 2 ঘন্টা দিয়ে দাও, জিকে তে 4 ঘন্টা দিয়ে দাও। কারো যদি জিকে স্ট্রং হয়, ম্যাথটা উইক হয়, তাহলে উল্টোটা করো, জিকে তে 2 ঘন্টা দিয়ে দাও, ম্যাথে 4 ঘন্টা দিয়ে দাও। তো তোমরা কি করবে, নিজেদের মতো এই দুটো সাবজেক্টের টাইমটা এক্সচেঞ্জ করে নিতে পারো, নিজেদের মতো ব্যালেন্স করে নেবে। ওকে, এবার আসছি, এই তো গেল আমাদের প্র্যাকটিসের কথা। প্র্যাকটিস সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস কিভাবে করব, কোথা থেকে কতগুলো করে প্রশ্ন করব, এক এক করে সব উত্তর পাবে। ভিডিওটা দেখতে থাকো পুরোটা। এবার আসছি আমরা অ্যানালিসিসে 1 ঘন্টা, রিভিশনে 3 ঘন্টা। অ্যানালিসিস রিভিশন কিসের করব ম্যাম, কতটুকু রিভাইজ করবো, এতদিনে তো অনেক কিছু পড়েছি, সেই সব উত্তরও এক এক করে আমি দেবো। তো চলো, প্রথমেই তো বুঝে গেলে পার মেথড, যেটা তোমাদের নাইগা পার লাগায়েগা। তো এবার এই পার মেথডের পি মানে প্র্যাকটিসে আসি রিজনিং পার্টে। রিজনিং আমরা রেখেছি প্রত্যেকদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করব। আচ্ছা, রিজনিং আমাদের পরীক্ষায় কত নম্বরের প্রশ্ন আসবে? 30টা প্রশ্ন আসবে 30 নম্বরে, এটা সকলেই জানো। তো এই 30টা প্রশ্ন করার জন্য আমরা প্রতিদিন কতগুলো করে প্রশ্ন ক্লিয়ার করব, কতগুলো প্রশ্ন প্র্যাকটিস করব? 90টা প্রশ্ন, 3 গুণ। ওকে, এই হচ্ছে 90টা প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। এই 90টা প্রশ্নের মধ্যে দেখো আমি লিখে রেখেছি 60 + 30 মক। কেন লিখে রেখেছি? এই যে শেষ 30 দিন রয়েছে, এই শেষ 30 দিনে তুমি 30টা মক দেবে। এটা হচ্ছে মক, এটা হচ্ছে নাম্বার অফ ডেজ। 30 দিনে 30টা মক, তার মানে প্রত্যেক দিন একটা করে তুমি মক টেস্ট দিচ্ছ। এই মক টেস্টের জন্য তুমি আলাদা করে একটা টাইম রাখো, যে এই টাইমে তুমি মক টেস্ট দেবে। কোন টাইম রাখতে পারো তোমরা? এই যে টোটাল 8 ঘন্টার হিসাব আমি দিলাম, সেখান থেকে পারলে রাখতে পারো। আর যদি 1 ঘন্টা আলাদা বাঁচিয়ে রাখতে পারো তাহলে খুব ভালো হয়। এই 1 ঘন্টা তুমি টাইম রাখলে, 1-1.5 ঘন্টা তোমার 90 মিনিট টাইম রাখলে মক টেস্ট দেওয়ার জন্য। এই মক টেস্টের মধ্যে কিন্তু 30টা রিজনিং প্র্যাকটিস হয়ে গেল। ওই মক টেস্টের মধ্যে 30টা কোশ্চেন ছিল, তো সেখান থেকে তোমার 30টা রিজনিং প্র্যাকটিস হয়ে গেল। বাকি রইল 60টা। এই 60টা রিজনিং তুমি কোথা থেকে করবে, এই হচ্ছে প্রশ্ন। তো তোমাদেরকে কি করতে হবে, এই কোশ্চেন পেপার গুলো দেখো। এলপি, আরআরবি, জেই, আরপিএফ, এসআই আর কনস্টেবলের টেকনিশিয়ান এর যে পেপার গুলো এসছে, সেই পেপারে যা যা রিজনিং এর কোশ্চেন ছিল সবকটা ধরে ধরে করে ফেলো। মোটামুটি তোমরা অনেক 1000+ তো কোশ্চেন পাবেই, সেখান থেকে তোমরা যদি করতে পারো, আমি তোমাদের বলছি যে ওর থেকেই তোমরা কমন পাবে কোশ্চেন, একদম দেখে চিনতে পারবে। কেন বলছি? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আমরা দেখি,
দেখা যাচ্ছে এই রেল যে পরীক্ষাগুলো নিচ্ছে সেখান থেকে কিন্তু কোশ্চেন রিপিট করছে, একদম হুবহু রিপিট কোশ্চেনও এসেছে। তো সেক্ষেত্রে তোমরা এই জায়গাটায় কিন্তু জোর দাও, প্রত্যেককে এখান থেকে প্রত্যেক দিন 7টা করে প্র্যাকটিস করতে হবে। এই গেল আমাদের প্র্যাকটিসের পার্ট। আমি রিজনিং এর কথা যদি বলি, তাহলে রিজনিং এর এই 60 যোগ 30 তুমি 90টা প্র্যাকটিস হয়ে গেল। প্র্যাকটিসের পর আমাদের কি পার্ট ছিল? প্র্যাকটিসের পর আমাদের ছিল অ্যানালিসিস। তাহলে অ্যানালিসিসটা আমরা কিভাবে করব? অ্যানালিসিসের জন্য আমি 1 ঘন্টা রেখেছি ওভারঅল, মানে তুমি 3টে সাবজেক্ট আগে প্র্যাকটিস করে নাও, করার পর 1 ঘন্টার অ্যানালিসিস। কিভাবে অ্যানালিসিস করবে? তুমি প্রথমে মক টেস্টটা দেখো। মক টেস্টে তুমি 30টা রিজনিং করেছো, 30টা রিজনিং করে আমি ধরে নিলাম তুমি 28টা বা 27টা কারেক্ট করেছো, আর 3টে তুমি করতে পারোনি অথবা তোমার ভুল হয়েছে। তুমি দেখো এই যে 3টে কোন কোন চ্যাপ্টারের, ঠিক আছে, তোমার কেন ভুল হয়েছে। এক, তুমি জানোই না, ওই ধরনের রিজনিং তুমি কোনোদিন দেখোইনি। সেকেন্ড, তুমি জানতে কিন্তু সিলি মিস্টেক করে ফেলেছো বা ভুল হয়ে গেছে। থার্ড, তুমি ক্যালকুলেশনে কিছু ভুল করেছো। যা ভুল হচ্ছে একটা আলাদা খাতা করবে অনলি অ্যানালিসিস এন্ড রিভিশনের জন্য। তো তুমি সেটা লিখে রাখো যে আমার এই চ্যাপ্টার, ধরো এই চ্যাপ্টারটা তোমার এখনো ভুল হচ্ছে বা এই চ্যাপ্টারটা তুমি এখনো পারোনি, অঙ্ক দেখোইনি অঙ্কটা, তো এই চ্যাপ্টারটা তুমি লিখে রাখো, ঠিক আছে। এই হয়ে গেল তোমার অ্যানালিসিসের পার্ট। আরো তুমি 60টা কোশ্চেন প্র্যাকটিস করেছো, ওই 60টার মধ্যেও আমি ধরে নিলাম তুমি 50টা পেরেছো আর 10টা তুমি পারোনি। এই যে 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেন কেন পারোনি? যদি তোমার চ্যাপ্টার না জানা থাকে চ্যাপ্টারের নাম লেখো, অন্য কোনো ভুল হলে সেটা লিখে রাখো, লিখলে এবার যে চ্যাপ্টার গুলো দেখা যাচ্ছে তুমি এখনো পারছো না বা ওই চ্যাপ্টারে তোমার রেডি হয়নি, রিভিশনের যে 3 ঘন্টা রয়েছে তার মধ্যে সেই চ্যাপ্টারটা ধরে তুমি রিভিশন করো। ধরো আমি বললাম রিজনিং এর ক্যালেন্ডার চ্যাপ্টারের যে কোশ্চেন গুলো আছে সেগুলো তুমি এখনো পারছো না, তাহলে তোমার কাজ কি? ক্যালেন্ডার চ্যাপ্টারটা আরেকবার পুরো রিভিশন করে দেওয়া সেই দিনের মধ্যেই। কিন্তু এটা কিন্তু একদিনের টাস্ক বলছি, এটা আমরা রেগুলার রিপিট করতে থাকবো। এই গেল আমাদের রিজনিং পার্ট। এবার চলে আসছি আমরা ম্যাথস এর পার্টে। আচ্ছা, তোমাদের সাথে আজকে আমি ডিসকাস করে দেবো, যেমন রিজনিং এর কথা বললাম যে পরীক্ষায় এই রিজনিং এর মধ্যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস এর কোশ্চেন আসে সেটাও ডিসকাস করে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে কোনটা বেশি পড়ার দরকার, কোনটা কম পড়ার দরকার। চলো এবার আসছি ম্যাথস এর কথা। ম্যাথসেও ঠিক সেম, আমরা 90টা কোশ্চেনের প্র্যাকটিস করব। 90টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেন তো আমাদের মক টেস্ট থেকে আসছে। অলরেডি বললাম যে একটা করে মক টেস্ট আমরা প্রত্যেক দিন দেবো, যেখানে 30টা রিজনিং হয়ে গেল, 30টা ম্যাথস হয়ে গেল। বাকি যে 60টা কোশ্চেন সেটা কোথা থেকে আসছে? এই 30টা কোশ্চেন আমরা অ্যাডভান্স ম্যাথমেটিক্স থেকে করব। অ্যাডভান্স ম্যাথমেটিক্স এর যে কোনো একটা চ্যাপ্টার ধরে নাও, ধরো জিওমেট্রি বা জ্যামিতি। জিওমেট্রি বা জ্যামিতি থেকে প্রথমে তুমি জিওমেট্রির সবকটা থিওরেম একবার জাস্ট দেখে নাও, দেখে নিলে এবার তুমি 30টা কোশ্চেন সলভ করো। 30টা কোশ্চেন তুমি কোথা থেকে সলভ করবে? ঠিক আগের রিজনিংটার মতোই এই পরীক্ষাগুলোর কোশ্চেন নাও বা তুমি প্রিভিয়াস আরআরবি এনটিপিসি গ্রুপ ডির কোশ্চেন নাও, নিয়ে জাস্ট সলভ করো। সেম 30টা অ্যারিথমেটিকও যে কোনো একটা চ্যাপ্টার ধরো, ধরো তোমার মনে হচ্ছে টাইম এন্ড ওয়ার্কটা আরেকবার দেখলে ভালো হয়, টাইম এন্ড ওয়ার্ক নাও, ওই চ্যাপ্টারটা প্রথমে দেখো, ওর থেকে 30টা কোশ্চেন তুমি প্র্যাকটিস করে ফেলো। সিমিলারলি তোমার যেই প্র্যাকটিস হয়ে গেল 90টা কোশ্চেন, আর এই প্র্যাকটিসের জন্য কতক্ষণ আমরা টাইম রেখেছিলাম? 3 ঘন্টা এনাফ টাইম। তার মধ্যে এই 60টা তোমার আলাদা করে প্র্যাকটিস করতে হবে, এটা তো মক টেস্টের মধ্যেই চলে আসছে, 60টা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় বলে দিই, যাদের অঙ্ক দুর্বল তারা কিন্তু 30টা করবে না, তারা আরেকটু বাড়িয়ে নেবে, 50টা 60টা এরকম, যত বেশি পারো অঙ্ক প্র্যাকটিস করো, ওকে। চলো এবার করার পরে তোমার নেক্সট স্টেপ কি? অ্যানালিসিস। যেই করা হয়ে গেল, এবার তুমি দেখলে যে আমার কোথায় কোথায় সমস্যা আছে, আলাদা করে নেবে। অ্যাডভান্স ম্যাথ আলাদা করে নিলে, অ্যারিথমেটিক আলাদা করে নিলে, এই দুটো আলাদা করে নিলে যে কোথায় কোথায় কোন চ্যাপ্টারে আমার সমস্যা, কোন চ্যাপ্টারে আমার সমস্যা, সেই চ্যাপ্টারটাই চলে আসবে রিভিশনে। যে চ্যাপ্টারে সমস্যা সেটাই চলে আসবে রিভিশনে। আর একটা বিষয় বলবো, অঙ্কের ক্ষেত্রে তুমি যখনই 2-3 দিন করলে প্র্যাকটিসের পরে একদিন রাখো 1 ঘন্টা টাইম, যেদিন শুধুমাত্র সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম এই দুটো চ্যাপ্টার প্র্যাকটিস করবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে মার্কস অনেকটা বেশি থাকে। যখন আমি ম্যাথসের তোমাদের কোন চ্যাপ্টারে কত নাম্বার থাকে দেখাবো তখন বুঝতে পারবে। এই দুটো চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, তো এখান থেকে আলাদা একদিন প্র্যাকটিস করবে। তাহলে অ্যাডভান্স ম্যাথ, অ্যারিথমেটিক এটা তো চলছেই, সপ্তাহে একদিন অন্তত নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশনটাও এর মধ্যে ইনক্লুড করে নেবে, ওকে।
তো এই গেল আমাদের অঙ্কের কথা। এবার আসছি আমাদের অনেকেরই ভয়ের পার্ট, যেটা হচ্ছে জিকে। কারণ জিকে তে একটাই সমস্যা, কোনটুকু পড়বো, কোথা থেকে পড়বো। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে কিভাবে লাস্ট 30 দিনের প্র্যাকটিসটা করা যায়। 40টা তো আমরা মক টেস্টের সাথে দিচ্ছি, এটা তো একদম আমরা আলাদা করে দিলাম 40টা কোশ্চেন। এছাড়া পার ডে 100টা কোশ্চেন তুমি প্র্যাকটিস করবে। এই 100টা কোশ্চেন তুমি কিভাবে প্র্যাকটিস করবে সেটাই আসে। এই 100টার মধ্যে তুমি কি করছো, ফার্স্ট অফ অল তুমি দুটো সাবজেক্টের পেয়ার তৈরি করছো। কিরকম ভাবে পেয়ার তৈরি করবে, একটা নেবে যেটা তোমার ইজি লাগে, একটা নেবে যেটা তোমার কঠিন লাগে। যেমন ধরো তুমি নিলে হিস্ট্রি আর বায়োলজি, হিস্ট্রি হয়তো তোমার একটু কঠিন লাগে, বায়োলজি হয়তো তোমার একটু সহজ লাগে। এর থেকে তুমি 100 কোশ্চেন সলভ করলে। কিভাবে সলভ করলে, হিস্ট্রির যে কোনো একটা চ্যাপ্টার নেবে, বায়োলজির যে কোনো একটা চ্যাপ্টার নেবে, চ্যাপ্টারটা একবার দেখলে দেখো ওর থেকে 50টা করে কোশ্চেন সলভ করে ফেললে। সিমিলারলি তুমি জিওগ্রাফি আর কেমিস্ট্রির একটা সেট বানিয়ে নিলে, পলিটি আর ফিজিক্যাল সায়েন্সের একটা সেট বানিয়ে নিলে। এটা তোমরা নিজেদের পছন্দ মতো সাবজেক্ট চুজ করে সেট বানাতে পারো। অথবা কারোর মনে হচ্ছে আমি 3টে-4টে সাবজেক্ট একসাথে চলতে পারবো, তাহলে সেটাও করতে পারো, তাতেও সমস্যা নেই। তো তোমরা নিজেদের মতো 100টা করে কোশ্চেন করতেই হবে, এটা মাথায় রাখো। এটার সাথে সাথে আরো 50টা কোশ্চেন করবে স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। স্ট্যাটিক জিকে প্লাস সিএ, এটা করতে পারো। একদিন স্ট্যাটিক জিকে করলে, একদিন কারেন্ট অ্যাফেয়ার্স করলে, এইভাবে করতে পারো। এবার মনে হবে যে তাহলে স্ট্যাটিক জিকে ম্যাম কোনটা করব, এর জন্য বলবো এই যে মক টেস্টটা তুমি দিলে, এই যে মক টেস্টে 40টা তোমার কোশ্চেন আছে, এই 40টার মধ্যে স্ট্যাটিক জিকের কিছু পার্ট পাবে। সেখান থেকে ধরো ডান্স ফর্ম নিয়ে কিছু স্ট্যাটিক জিকে আসে, সেই ডান্স ফর্মটা ধরো তুমি পারলে না, বা তোমার মনে হলো ওটা তুমি ভুলে যাও, তো এইখানে তুমি স্ট্যাটিক জিকে যখন প্র্যাকটিস করবে, ডান্স ফর্মটা ভালোভাবে প্র্যাকটিস করো। এরকম টপিক ধরে স্ট্যাটিক জিকে প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদের জিকের যদি তোমরা ম্যারাথন ক্লাস চাও স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমাদের ক্লাস দেওয়া হবে। একইভাবে তোমরা যদি চাও আমি তোমাদের ম্যাথসে টপ 1000 কোশ্চেন প্র্যাকটিস করাই আরআরবি এনটিপিসি এন্ড গ্রুপ ডির জন্য, কমেন্ট করো 1000 কোশ্চেন লিখে, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সেটা আমি শুরু করব। তোমাদের কমেন্ট যদি বেশি আসে তবেই এটা স্টার্ট হবে। ওকে, চলো। এটা আমি দেখালাম 50টা স্ট্যাটিক জিকে, 50টা কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন করতে থাকছো। এইভাবে তুমি কন্টিনিউ করো এই 3টে সাবজেক্ট। এবার আমরা চলে আসবো যে কোথায় কি ওয়েটেজ রয়েছে। দেখো এই যে যা দেখালাম, এটা কিন্তু তোমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। লাস্টের 1 মাস হাতে রয়েছে, 1 মাসে প্রচুর পড়াশোনা করতে হবে। যদি করতে পারো তাহলেই এক্সপেকটেশন রাখো যে তুমি পরীক্ষাটা ক্লিয়ার করে দেবে। আর নয়তো যদি এখনো মনে করো যে না একটু পরে করব, কালকে করব, পরশু করব, তাহলে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে, পরীক্ষার দিন চলে আসবে, কিন্তু তোমার পড়া শুরু হবে না। আজকে থেকে, এখন থেকে, যে যখন থেকে ভিডিওটা দেখছো তখন থেকেই স্টার্ট করে দাও। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলবো যে এই যে সাবজেক্ট গুলো রয়েছে, যেমন হিস্ট্রি বলো, বায়োলজি বলো, এগুলো তোমাদের যদি নোটস তৈরি করা থাকে নোটস দেখে পড়তে পারো। যাদের নোটস তৈরি করা নেই তারা ইউটিউবে কোনো একটা ধরো ভিডিও দেখছো, কোনো স্যার ম্যামের ভিডিও দেখছো, তো সেটা তোমরা কিন্তু 1x 1.5x স্পিডে দেখবে। মানে স্পিডে তুমি তাড়াতাড়ি করে একবার রিভিশন করে নিলে, ঠিক আছে, বা ওটা একবার নোটস গুলো দেখে নিলে, এইভাবে করতে পারো। বা সেম ম্যাথসের কোনো একটা চ্যাপ্টার তুমি করছো, ধরো সেটা তোমার থিওরিটা জানা নেই, জিওমেট্রি তোমার থিওরি জানা নেই, তুমি সার্চ করলে জিওমেট্রি বাই রিয়া ম্যাম বলে সার্চ করে দেখে নিলে। তো এইভাবে তোমাকে কন্টিনিউ করতে হবে। এখানে তোমরা যারা 1000 কোশ্চেন চাইছো ম্যাথের, এটা লিখে কমেন্ট করো, তাহলে আমি এর সেট একটার পর একটা আনতে চাই থাকবো। দরকার পড়লে আমি ম্যাথস ম্যারাথন ক্লাস নেব 5 থেকে 6 ঘন্টার, যেখানে তোমরা এই সব কটা কোশ্চেন সলভ করতে পারবে। যারা চাইছো এটা শুধু ভিডিওতে আসুক তারা ভি লিখবে, আর যারা লাইভ দেখতে চাইছো, আমার সাথে সাথে অঙ্ক করতে চাইছো, তারা এল লিখে দিও। ওকে, চলো। এবার আসছি যে আমাদের এই যে হিস্ট্রি হলো, বায়োলজি হলো, জিওগ্রাফি হলো, কেমিস্ট্রি হলো, এগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ নোটস করলাম, কোশ্চেন করলাম, পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখবো যে এই যে আমরা সাবজেক্ট গুলো করছি, সেই সাবজেক্টের আন্ডারে যে চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টারের মধ্যে কোনটার ওয়েটেজ কিরকম, মানে কোন চ্যাপ্টারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোনটা অতটাও ইম্পর্টেন্ট নয়। প্রথমেই আমি যদি ম্যাথসের কথায় আসি, ম্যাথসের কথা একটা জিনিস খুব ভালো করে দেখো, সিম্পলিফিকেশনে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3টে কোশ্চেন সিম্পলিফিকেশনে আছে। যদি আমরা এলসিএম মানে এইচসিএফ দেখি, যেটা তোমাদের নাম্বার সিস্টেম বলছিলাম, 4 থেকে 5টা কোশ্চেন। এই এলসিএম মানে এইচসিএফ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। তোমরা যদি এই জায়গাটাও দেখো, এই টাইম অ্যান্ড ওয়ার্ক, এসআইসিআই, প্রফিট লস, এগুলো থেকে দেখো অ্যাভারেজে 2 করে আসছে।
প্রত্যেকটা সাথেই না পার্সেন্টেজ চ্যাপ্টারটা লিঙ্ক আছে, তো পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে এখানে আলাদা করেও দেওয়া আছে দুটো কোশ্চেন আসবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রেশিওতে আসছে দুটো, অ্যাভারেজটাও খুব খুব ইম্পর্টেন্ট, 3 থেকে 4টে কোশ্চেন আসছে। এদিকে আমরা যদি দেখি জিওমেট্রি থেকে জেনারেলি একটা দেখা যাচ্ছে, সেখানে অ্যাডভান্স ম্যাথের মধ্যে দেখো মেনসুরেশন আর ট্রিগোনোমেট্রিটা বেশি ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, ট্রিগোনোমেট্রি থেকে 4টে কোশ্চেন, অ্যালজেব্রাতেও একটা দেখতে পাচ্ছি, ডিআই তেও একটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের 30টা কোশ্চেনের ওয়েটেজ। সিমিলারলি আমরা যদি দেখি যে রিজনিং এ কি আছে, রিজনিং এও দেখো আমি তোমাদের জন্য প্রত্যেকটা আলাদা করে দিয়ে রেখেছি, দরকার হলে পজ করে তোমরা একবার দেখে নাও। নেক্সট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, হিস্ট্রি থেকে দেখা যাচ্ছে 5 থেকে 6টা কোশ্চেন, জিওগ্রাফি থেকে 2 থেকে 3টে, পলিটিও সেম, স্ট্র্যাটেজিকও সেম, কারেন্ট অ্যাফেয়ার্স এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রত্যেকে নোট দেখতে পারো, আমরা যে ভিডিওগুলো করেছি সেগুলো জাস্ট একবার রিভাইজ দিচ্ছ, একবার ভিডিওটা নিয়ে বসো, পুরোটা দেখে নাও, এটা করে নিতে পারো। সায়েন্সেও 7 থেকে 8টা কোশ্চেন এখানে আসে, এই হচ্ছে 40 মার্কস রয়েছে। তো লাস্ট 30 দিন তোমরা যদি এই হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক দুটোকে ব্যালেন্স করে চলতে পারো, তাহলে আশা করি তোমাদের সবারই পরীক্ষা পাস হয়ে যাবে। আর এইভাবে পড়তে থাকো, তোমাদের মনে যদি এখনো এই নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।